2026 সালের 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস 2 মিশনের মহাকাশে পাড়ি দেওয়া কি শুধুই বিজ্ঞান নাকি কোনো বড় রহস্য? কেন 1972 সালের পরে চাঁদে আর কোনো মানুষ যায়নি? নাকি আমেরিকা আমাদের ভুল বুঝিয়েছিল যে চাঁদে তারা মানুষ পাঠিয়েছে? এছাড়া আর্টেমিস 2 মিশনের বিশেষ বৈশিষ্ট্য বাকি এই সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1972 সালের ডিসেম্বরে অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে চাঁদে মানব অভিযানের এক সোনালী অধ্যায়ের ইতি ঘটে। এর পেছনে একটা নয় বরং 3টে কারণ আছে যা সচরাচর কেউ স্বীকার করতে চায় না অথবা অনেকেই জানেন না। প্রথম কারণটা ছিল কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। আমেরিকার সাধারণ মানুষ বা মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মূল লক্ষ্য কোনো কালেই শুধুমাত্র চাঁদে যাওয়া ছিল না, তাদের প্রধান চালিকা শক্তি ছিল কোল্ড ওয়ার। তৎকালীন সময়ে বিজ্ঞান এবং গবেষণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল শ্রেষ্ঠত্বের লড়াই। সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিয়ে মহাকাশে নিজের ক্ষমতা প্রদর্শন করাই ছিল তাদের মূল লক্ষ্য। সোভিয়েত ইউনিয়নের আগে চাঁদে পৌঁছানো ছিল মার্কিন রাজনীতির প্রধান লক্ষ্য। অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে যখন সেই লক্ষ্য পূরণ হলো, তখন বাকি লুনার মিশনগুলোর গুরুত্ব অনেকটা হারিয়ে গেল। লক্ষ্য অর্জিত হওয়ার পর সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরবর্তী মিশনগুলো রাজনৈতিকভাবে আর ফলপ্রসূ মনে হয়নি। চাঁদে অভিযান বন্ধ হওয়ার দ্বিতীয় প্রধান কারণ ছিল এর বিশাল ব্যয়ভার। একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জাতীয় বাজেটের প্রায় 5% একাই খরচ হতো এই অ্যাপোলো মিশনগুলোর পিছনে, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 60 এবং 70-এর দশকে নাসার কী পরিমাণে বাজেট বরাদ্দ ছিল। কিন্তু একবার যখনই আমেরিকা চাঁদে পৌঁছে গেল, তখন কিন্তু তাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেল। তারপরে এই বাজেটটা তারা অনেক কমিয়ে দিল, 80% পর্যন্ত এই বাজেট কমিয়ে দিল। তার ফলে কিন্তু সরাসরি আর চাঁদে মানুষ যায়নি, তখন শুধুমাত্র মহাকাশযান পাঠানো হতো। এটাই ছিল মূল কারণ। দীর্ঘ 20 বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতি তখন এমনিতেই সংকটের মুখে ছিল। ক্রমবর্ধমান ঋণের চাপে তাদের পুরো মুদ্রা ব্যবস্থাকেই নতুনভাবে সাজাতে হচ্ছিল। দেশের অর্থনীতিতে প্রবল চাপ তৈরি হওয়ায় সরকার বাধ্য হয়ে নাসার বাজেট কমিয়ে দেয়। মহাকাশ গবেষণার চেয়ে সাধারণ মানুষের জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে অর্থ খরচ করা তখন অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল। তৃতীয় কারণটা ছিল প্রযুক্তি। 1967 থেকে 72 সাল পর্যন্ত 17টা অ্যাপোলো মিশন চালানো হয়েছিল। 1969 সালের পরে প্রতি বছর প্রায় 2 থেকে 3টে করে অ্যাপোলো ক্রাফট পাঠানো হলেও প্রযুক্তিতে খুব বেশি পরিবর্তন আসেনি। ফলে প্রতিটা মিশন থেকে আসা তথ্য ও পেলোড প্রায় একই রকম মনে হতে শুরু করে, যেখানে বিজ্ঞানীরা নতুন কোনো তথ্য পাচ্ছিলেন না। উপরন্তু অ্যাপোলো মিশনের বিশাল খরচ সামলাতে গিয়ে নাসা অন্য কোনো নতুন মহাকাশ প্রযুক্তি তৈরি করার পিছনে অর্থ বরাদ্দ করতে পারছিল না। তাই মহাকাশ বিজ্ঞানকে আর আধুনিক করার স্বার্থে এই মিশনগুলো বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল। দীর্ঘ 50 বছর পর প্রযুক্তি যখন আগের তুলনায় 1000 গুণ বেশি উন্নত ডেটা দিতে সক্ষম হলো, তখনই 2022 সালে আর্টেমিস মিশনের মাধ্যমে মানুষ পুনরায় চাঁদে যাওয়ার নতুন অধ্যায় শুরু করল। 2022 সালের 16 নভেম্বর কেনেডি স্পেস সেন্টার থেকে SLS রকেটের সাহায্যে একটি অরিয়ন মহাকাশযানকে মহাকাশে লঞ্চ করা হয়, যার গতিপথ ছিল অনেকটা এইরকম। একে চাঁদের দিকে যেতে হতো, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে তার চারপাশে চক্কর কাটতে হতো এবং তারপর ঘুরে পুনরায় পৃথিবীর দিকে ফিরে আসতে হতো। এই মিশনে কোনো ক্রু বা মহাকাশচারী ছিলেন না এবং কোনো ধরনের অনবোর্ড হিউম্যান অ্যাসিস্টও ছিল না। এর একমাত্র উদ্দেশ্য ছিল এটা পরীক্ষা করা যে SLS রকেট এবং অরিয়ন মহাকাশযানকে এতটাই নিখুঁত এবং নির্ভরযোগ্য যে তার ওপর মানুষের প্রাণের দায়িত্ব দেওয়া যায় এবং তার ভরসায় সরাসরি মানুষকে চাঁদে পাঠানো যায়। সৌভাগ্যবশত পুরো মিশন চলাকালীন কোনো সমস্যা দেখা দেয়নি। 16 নভেম্বর পৃথিবী থেকে লঞ্চ হওয়ার 25 দিন পর 11 ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত সবকিছু একদম পারফেক্টলি সম্পন্ন হয়েছিল। আর এটাই ছিল আর্টেমিস 1, যা প্রমাণ করে দিয়েছে যে আমাদের বর্তমান পরিকাঠামো চাঁদের দিকে মানুষকে পাঠানোর জন্য পুরোপুরি নিরাপদ এবং সঠিক। এবার আপনাদের বলবো 2026 সালের আর্টেমিস 2 মিশনের কথা। সে একই SLS রকেটের মাধ্যমে অরিয়ন মহাকাশযানের ভেতরে 4 জন মহাকাশচারী, কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ এবং মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেনকে চাঁদের দিকে পাঠানো হয়েছিল। এই অরিয়ন স্পেসক্রাফটের টেকনোলজি শুনলে আপনি চমকে উঠবেন যে এটা কতটা আধুনিক। এর 13,500 কেজি সার্ভিস মডিউলের কথা বললে এটা নিজের ভিতরে 8,600 কেজির জ্বালানির পাশাপাশি বাকি স্টোরেজ ক্যাপাসিটিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন জমা রাখতে পারে, যা মিশনের মোট সময়ের প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও এবার ক্রু মডিউলের ভিতরের পরিবেশটা অনেকটা আরামদায়ক করা হয়েছে, যাতে ক্রুদের মনে না হয় যে তারা পৃথিবীর বাইরের পরিবেশে আছেন। মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে সেরা শক অ্যাবজর্বিং সিট এবং কোনো স্পেসক্রাফটে ইনস্টল করা এখনও পর্যন্ত সবথেকে দক্ষ ফ্রি ফ্লোটিং এক্সারসাইজ সিস্টেম এতে আছে।
এমনকি এবার ক্রু মডিউলের ভিতরে এমন সব মেশিনও বসানো হয়েছে যার মাধ্যমে শুধু যে মজুদ থাকা ঠান্ডা খাবার গরম করা যাবে তাই নয়, বরং রিহাইড্রেটেবল মিলসেরও পুরো স্টক আছে। যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সবসময় অ্যাপোলো মিশন, এমনকি সাম্প্রতিক মিশনগুলোর জন্যও সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যাপোলো 10 সেই ঘটনার কথা তো আপনাদের অনেকেরই মনে আছে, যেখানে মহাকাশচারীরা তাদের স্পেসক্রাফটের ভিতরে হঠাৎ করে কারো শীষ দেওয়ার মতো রহস্যময় শব্দ শুনতে পেয়েছিলেন। কমিউনিকেশন সিস্টেম যদি খুব শক্তিশালী হতো তাহলে এমন রহস্যময় ও দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো সম্ভব হতো। কিন্তু অরিয়ন মহাকাশযান এই সমস্যার সংজ্ঞা পুরোই বদলে দিয়েছে। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই মহাকাশযানে থাকা অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম ইনফ্রারেড লেজার বিমকে একটা 4 ইঞ্চি টেলিস্কোপের মধ্যে দিয়ে পাঠিয়ে এমন একটা নেটওয়ার্ক তৈরি করে যাতে পৃথিবী এবং স্পেসক্রাফটের মধ্যে 260 Mbps ডেটা ট্রান্সফার স্পিড বজায় রাখা যায়। এটা যে অনেকটাই বেশি স্পিড, যারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মাধ্যমে 1 সেকেন্ডও ল্যাগ ছাড়া 4K কোয়ালিটিতে অনবরত ভিডিও লাইভ স্ট্রিম করা সম্ভব। আর এটা শুধু কথার কথা নয়, আপনি যদি নাসার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ স্ট্রিম সেকশনে যান তাহলে দেখবেন যে এই মিশন চলাকালীন 24 ঘন্টা মহাকাশযানের গায়ের ক্যামেরা থেকে লাইভ ভিডিও কল চালু ছিল, যাতে পৃথিবীতে বসে আমরা সবাই সেই অভিজ্ঞতার সাক্ষী হতে পারি যা মহাকাশে ওই মহাকাশচারীরা প্রত্যক্ষ করছিলেন। পৃথিবীর এই ছবিটাও 2রা এপ্রিল আর্টেমিস মহাকাশযান থেকেই মহাকাশচারীরা পাঠিয়েছেন, যেটা প্রমাণ করে যে মহাকাশযানের ভিতরে সাধারণ কমিউনিকেশন চ্যানেলও কতটা স্মুথভাবে কাজ করেছে, যেন মহাকাশে থেকেও কেউ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহার করছে। এছাড়াও অ্যাপকোড নামক উপাদানের ব্যবহার করে এর বাইরের হিটশিল্ড তৈরি করা হয়েছে, যাতে মহাকাশযানটা ফেরার সময় 40,000 কিলোমিটার গতিবেগেও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ঘর্ষণজনিত প্রচণ্ড তাপ এর কোনো ক্ষতি করতে না পারে। ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, স্টার ট্র্যাকার, অপটিক্যাল ক্যামেরার পাশাপাশি এতে সেন্সর অ্যালগরিদম এবং অটো অ্যাবর্ট সিস্টেম লাগানো হয়েছে। ফলে লঞ্চিংয়ের সময় বা মহাকাশ থেকে ফেরার পথে যদি ক্রু মডিউলটি এমন কোনো জরুরি পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে ভেতরে থাকা ক্রুদের প্রাণ সংশয় হতে পারে, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সেই বিপদ শনাক্ত করবে, কোনো ক্লিয়ারেন্স বা কমেন্ট ছাড়াই নিরাপদ পরিবেশ দেখা মাত্রই ক্রু মেম্বারদের মূল যান থেকে আলাদা করে দেবে, যাতে মূল যানটি যদি ফেটে ধ্বংস হয়ে যায় তাও ভেতরে থাকা মহাকাশচারীদের কোনো ক্ষতি না হয়। আর স্পেসস্যুটের কথা তো বলা বাহুল্যই, টাচ স্ক্রিন গ্লাভস, হেলমেটের ভেতরে এমবেডেড ইন্টারনাল মাইক এবং স্পিকার, প্লিটেড শোল্ডার, যাতে বডি নাড়াচাড়া করার সময় মহাকাশচারীদের মনেই না হয় যে তারা কোনো ভারী স্পেসস্যুট পরে আছেন। সবথেকে বড় বিষয় হলো এই স্যুটগুলো আরামদায়ক হওয়া সত্ত্বেও এতটাই টেকসই যে যদি কোনো দুর্ঘটনায় তাদের কেবিনের সম্পূর্ণ এয়ার প্রেশার সিস্টেম নষ্ট হয়ে যায় এবং কেবিনের ভেতর মহাকাশের মতো পরিস্থিতি তৈরি হয়, তাও এই পোশাক তাদের 6 দিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারবে। তাহলে ভেবে দেখুন, একটি মিশনের জন্য মহাকাশযান থেকে শুরু করে স্পেসস্যুট পর্যন্ত প্রতিটা জিনিস কত নিখুঁতভাবে তৈরি করা হয়। মোট 10 দিন সময় চাঁদকে ঘুরে আর্টেমিস 2 অভিযান সফলভাবে সমাপ্ত হয়েছে এবং যেহেতু এই মিশনটা পুরোপুরি সফল হয়েছে তাই পরবর্তী আর্টেমিস মিশনে 4 জন মহাকাশচারীকে নিয়ে সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করা হবে। 2028-29 সালের জন্য আর্টেমিস 4 মিশন পরিকল্পনা করা হচ্ছে। তাদের 4 জনেরও বেশি মহাকাশচারীকে এমন সব পেলোড সহ চাঁদে পাঠানো হবে যার সাহায্যে সেখানে মানুষের বসবাসের জন্য পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কাজ শুরু করা যায়, যেমন ক্যাম্প তৈরি করা, থাকার জায়গা তৈরি করা ইত্যাদি ইত্যাদি। আর যখন আর্টেমিস 4-এর সদস্যরা তাদের সাথে নিয়ে যাওয়া সেই সরঞ্জাম দিয়ে মোটামুটি একটা বেস বানিয়ে ফেলবেন, তারপর আর্টেমিস 5 এবং পরবর্তী মিশনগুলোতে আরও উন্নত যন্ত্রপাতি নিয়ে গিয়ে সেখানে আরও বেশি ক্যাম্প এবং পরিকাঠামো গড়ে তোলা হবে। পরিশেষে এটা বললে ভুল হবে না যে 2040 সালের মধ্যে চাঁদে একটা পূর্ণাঙ্গ মানব সভ্যতা গড়ে ওঠা কোনো ধারণা বা কল্পনা নয়, বরং বাস্তবে পরিণত হবে। তার উপর ধারণা করা হয় যে চাঁদে এমন অনেক খনিজ পাওয়া যায় পৃথিবীতে যার দাম অনেক এবং পৃথিবীতে প্রয়োজন আছে। তাই চাঁদে বসতি স্থাপন করা অত্যন্ত লাভজনক ব্যবসা হতে চলেছে, কারণ ভবিষ্যতে লুনার মাইনিং বা চন্দ্র খনন কাঁচামালের বাজার পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যে চাঁদের পৃষ্ঠে প্রচুর পরিমাণে হিলিয়াম-3 আছে, যা এতটাই উন্নত মানের ফিউশন এনার্জি তৈরি করতে পারে যে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পৃথিবীর জ্বালানির সমস্যার চিরতরে সমাধান হবে। সো বন্ধুরা, আলোচনার শেষে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে মানুষ জেদের বশবর্তী হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে, যেমনটা আমেরিকা কোল্ড ওয়ারে জেতার জন্য রাশিয়ার আগে চাঁদে মানুষ পাঠিয়ে দিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।